আজ আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো জ্যোতিষের দুস্থান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জ্যোতিষের দুস্থানগুলো নিয়ে আজ আলোচনা করব। যারা এই দুস্থানের নাম শুনলে বেশিরভাগই মানুষ ভয় পেয়ে যায়, বিশেষ করে যারা জ্যোতিষ জানে বা জ্যোতিষ নিয়ে চর্চা করে তাদের কাছে দুস্থান মানে একটা বিভীষিকা, একটা বা ভয় পাওয়ার মতন। দুস্থানগুলো কী কী? লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাব। কিন্তু ইন জেনারেলি প্র্যাকটিক্যাল প্রেডিকশনের ক্ষেত্রে দেখা যায়, যারা দীর্ঘদিন ধরে ক্লায়েন্ট প্র্যাকটিস করছেন তাদের সেই অভিজ্ঞতায় দেখা যায় যে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবগুলি যে সব ক্ষেত্রে আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে বা অশুভ করবে তা কিন্তু নয়। এখানে অনেকে আবার বলবেন যে বিপরীত রাজযোগের কথা। হ্যাঁ, অবশ্যই বিপরীত রাজযোগ একটা ফ্যাক্টর। বিপরীত রাজযোগ মানে হচ্ছে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ পতিগুলো যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবের মধ্যে থাকে তাহলে সেটা বিপরীত রাজযোগ বলা হয় তাকে, এবং সেটা তাকে শুভ ফল বা রাজযোগের ফল দেয়। কিন্তু এছাড়াও বিপরীত রাজযোগ না হলেও এমন অনেক চার্টেও দেখা গেছে যেখানে শুভগ্রহরা এই দুস্থান ভাবগুলোতে বসে থাকার ফলেও কিন্তু অনেক ভালো রেজাল্ট দিয়েছে বা তাকে অনেক উন্নতি করিয়েছে। এবারে বিষয়টা হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে এই যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের ভাবের যে ফলটা সেটা কিভাবে আমরা ডিসাইড করবো ভালো দেবে না খারাপ দেবে? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে ষষ্ঠ বলুন, অষ্টম বলুন বা দ্বাদশ বলুন, এই যে ভাবপতিগুলো যদি লগ্নপতি না হয়, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবপতিগুলো যদি ইটসেলফ লগ্নপতি না হয়, তাহলে সেই ভাবপতিগুলো যত বেশি দুর্বল বা উইক হবে, আপনার পজিটিভ বা শুভ ফলের মাত্রা কিন্তু তত বেশি হবে। আবারও বলছি, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবপতিগুলো যদি লগ্নপতি স্বয়ং না হয়, তাহলে শুধু যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবপতি হয়, তাহলে সেক্ষেত্রে যত দুর্বল বা যত উইক হবে তত আপনার জন্য এরা পজিটিভ রেজাল্ট দেবে। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। অ্যাকচুয়ালি প্রত্যেকে প্রায় সবাই শুনেছে যদি যত গ্রহ স্ট্রং হবে তত তার সে ভালো রেজাল্ট দেবে না। এক্ষেত্রে কিন্তু উল্টোটা, ষষ্ঠপতি বা অষ্টমপতি বা দ্বাদশপতি সে যদি লগ্নপতি না হয় বা কোনপতি না হয়, জেনারেলি এক্ষেত্রে পঞ্চম বা নবমপতি হতে পারে আদার্স, তো সেক্ষেত্রে কিন্তু সে যত বেশি দুর্বল হবে তার জন্য তত শুভ ফল হবে। ইভেন ষষ্ঠ বা অষ্টম বা দ্বাদশভাবে অবস্থিত গ্রহরা যদি দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু সেও ভালো ফল দেবে। ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে অবস্থিত গ্রহরাও যদি দুর্বল বা পাওয়ারলেস হয়, তাহলে সেক্ষেত্রেও সে ভালো ফল দেবে। এটাকে বলে গ্রেটেস্ট পরাশরী এক্সেপশন। এটা একটা পরাশরীতে রয়েছে এটা। তো সুতরাং এটা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনার ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবপতি কতটা দুর্বল। যত দুর্বল হবে তত আপনার জন্য পজিটিভ রেজাল্ট দেবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে কোনপতি বা কেন্দ্রপতি বা পঞ্চম, নবমপতি বা দশমপতিগুলো বসে যায়, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কি তারা দুর্বল হলে ভালো ফল দেবে, তা স্ট্রং হলে ভালো ফল দেবে? এই এক্সেপশনটা যেটা আমি আগে বললাম, ষষ্ঠ ভাবস্থ বা অষ্টম ভাবস্থ বা দ্বাদশ ভাবস্থ ও গ্রহরা যত দুর্বল হবে তত ভালো রেজাল্ট দেবে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে নবমপতি সেলফ অষ্টম বা দ্বাদশ ভাবস্থ হয়ে যদি দুর্বল হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার জন্য ভালো ফল দেয়। ফর এক্সাম্পল ধরা যাক বিশ্ব লগ্নের জন্য শনি হচ্ছে নবমপতি, কি ঠিক আছে? এবার নবমপতি শনি যদি দ্বাদশে, অর্থাৎ বেশি শনি নিচস্থ হয়, সেখানে যদি নিচস্থ শনি থাকে, অর্থাৎ নবমপতি যদি দ্বাদশে নিচস্থ থাকে, তাহলে লোকে জেনারেলি এটা বাজে ভাববে, অনেক অশুভ ফল ভাববে। কিন্তু এক্ষেত্রে শনি ইসেল যেহেতু ন্যাচারাল ম্যালেফিক মানে নৈসর্গিক পাপগ্রহ, এবং নৈসর্গিক পাপগ্রহকে দুস্থানে অধিপতিদের সাথেও তুলনা করা যায়। নৈসর্গিক যারা পাপগ্রহ তাদের দুস্থানে অধিপতি গ্রহদের সাথে তুলনা করা যায়। সুতরাং এক্ষেত্রে শনি যেহেতু নৈসর্গিক পাপগ্রহ, সেক্ষেত্রে শনি কিন্তু দুস্থান অধিপতিদের লগ্ন সাপেক্ষে দুস্থান অধিপতিদের মতো কম্পেয়ার করা যায়। সেক্ষেত্রে শনি দ্বাদশে যতই নবমপতি হোক, দ্বাদশে নিচস্থ হলেও সে দুস্থান অধিপতি হিসাবে সে দ্বাদশে দুর্বল হচ্ছে এবং প্লাস নিচস্থ। সেক্ষেত্রে কিন্তু শনি নবমপতি এই ক্ষেত্রে বৃষলগ্নের জন্য অশুভ ফলের পরিবর্তে শুভ ফল বা ভালো ফল দেবে। হ্যাঁ, আবারও বলছি, শনি নবমপতি হয়ে দ্বাদশে মেশে নিচস্থ থাকলেও কিন্তু শনি চরিত্রগত বা নৈসর্গিক কারকতা অনুযায়ী পাপগ্রহ, এবং পাপগ্রহকে সবসময় দুস্থান অধিপতিদের মতোই তুলনা করা যায়। সেহেতু শনি নবমপতি হয়ে দ্বাদশে নিচস্থ থাকলেও শনির ক্ষেত্রে অশুভ ফলের পরিবর্তে বা বাজে ফলের পরিবর্তে কিন্তু শুভ ফল দেবে। এই এক্সেপশনগুলো বা ভালো ফল দেবে, এই এক্সেপশনগুলো কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু জ্যোতিষ ক্লায়েন্ট প্র্যাকটিস করবে বা ফলাদেশ বা প্রেডিকশন মেলানো কিন্তু
অসম্ভব ব্যাপার হয়ে যাবে। কারণ শুধু জ্যোতিষ মানে কি শুধু সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, কিন্তু যে ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ না। এরকম জ্যোতিষে অনেক রকম এক্সেপশনাল বিষয় রয়েছে এরকম, যে এইগুলো না জানলে কিন্তু জেনারেলি প্রেডিকশন করাটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে ফলাদেশ মিলবে না। আবার দেখা যাবে, আবার দেখবেন বুধ কিন্তু লগ্ন সাপেক্ষে অষ্টমে ভালো ফল দেয়। বুধ লগ্ন সাপেক্ষে অষ্টমে ভালো ফল দেয়, শুক্র লগ্ন সাপেক্ষে দ্বাদশে ভালো ফল দেয়, আবার বৃহস্পতি লগ্ন সাপেক্ষে ষষ্ঠে ভালো ফল দেয়। আবারও বলছি, বৃহস্পতি লগ্ন সাপেক্ষে ষষ্ঠে, বুধ লগ্ন সাপেক্ষে অষ্টমে, শুক্র লগ্ন সাপেক্ষে দ্বাদশে খুব ভালো ফল দেয়। তো সুতরাং এই যে এক্সেপশনাল যে পয়েন্টগুলো রয়েছে, এটা কিন্তু এসব বিষয়গুলো কিন্তু জানতে হবে। আরও অনেক প্রচুর এক্সেপশনাল পয়েন্ট রয়েছে যেগুলো না জানলে কিন্তু প্রেডিকশন মেলানো কিন্তু টাফ হয়ে যাবে, বা এক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে সেই জন্য প্রেডিকশন মেলে না। সুতরাং শুভ গ্রহ অশুভ স্থানে বসলেই যে খারাপ আর অশুভ গ্রহ শুভ স্থানে বসলেই যে খারাপ তা কিন্তু না। জ্যোতিষটা কিন্তু এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা একটা হ্যাঁ বা নায়ের মতো না। জ্যোতিষে অনেক শেড রয়েছে, অনেক কমপ্লেক্স রুলস বা রেগুলেশন রয়েছে, সেগুলো না জানলে কিন্তু প্রেডিকশন করা যাবে না। আর এগুলো দীর্ঘকালীন জ্যোতিষ প্র্যাকটিসে অভিজ্ঞতার ফলেই আসে, এগুলো চট করে আসবে না। তো সুতরাং আশা করি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, যে জ্যোতিষটা জাস্ট মানে ইজিলি ভাবে এক 2 2 4 সেটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। তো সুতরাং যদি আপনার এই টপিক্সটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।